নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। এবং এই বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা কিন্তু ইউপিএসসিও জানিয়েছে আপনাদের। তারা যে এক্সাম ক্যালেন্ডার দিয়েছিল গত বছর 2023-এ, সেই এক্সাম ক্যালেন্ডার একদম নড়চড় হয়নি। সেখানে তারা লিখেছিল যে 14ই ফেব্রুয়ারি নোটিফিকেশন আসবে, 5ই মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। একদম সেটাই হচ্ছে এবং আপনাদের এক্সাম ডেট সেটাও আপনারা আশা করি জানেন, এক বছর আগে থেকেই জানিয়ে দেওয়া 26শে মে ইউপিএসসি সিএসসি এক্সাম ডেট, প্রিলিমসের এক্সাম ডেট। তো আজকে একটু আগেই ইউপিএসসি তার অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য। সেটাই আমরা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করা হবে এই ভিডিওতে। এই ভিডিওর সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি বলে যাবো এই ভিডিওতে। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে সেটা কমেন্টে জিজ্ঞাসা করবেন। যেহেতু এই এক্সামটার বিষয়ে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে, 3টে অ্যাটেম্প্ট আমার দেওয়া হয়ে গেছে, তার মানে আমি আপনাদের আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবো। তো কারো কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত দেখতে পাচ্ছেন আপনাদের লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে 5/3/2024, অর্থাৎ 5ই মার্চ 2024 পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবেন? www.upsc.government.in। ভালো মতো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, সবটা নিয়ে আলোচনা থাকবে। আমি মেন ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলে যাই আপনাদের সামনে। প্রথমত হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন UPSC online.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। ওটিআর সবাইকে কিন্তু ওটিআর করতে হবে, যারা অলরেডি করে রেখেছেন তাদের করতে হবে না। একদম নতুন যারা তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে ওটিআর রেজিস্ট্রেশন কিন্তু প্রত্যেকের করা বাঞ্ছনীয় এবং ওটিআর রেজিস্ট্রেশন মডিফিকেশনের জন্যও কিন্তু টাইম দেবে। বাট ওটিআর মডিফিকেশন কিন্তু একবারই আপনি করতে পারবেন, অনস ইন এ লাইফ টাইম। অর্থাৎ যখন ওটিআর অ্যাপ্লিকেশনটা ভরবেন তখন বা অন টাইম রেজিস্ট্রেশনটা যখন করবেন তখন কিন্তু খুব সাবধানে কিন্তু সেটা করতে ভুলবেন না। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা বলে দিলাম 5ই মার্চ 2024। ভ্যাকান্সি কত রয়েছে আমি দেখাবো এখানে, তবু আগেও বলে দিই আপনাদের 1056টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। বেশ ভালো ভ্যাকান্সি কিন্তু বলা যায় ইউপিএসসির হিস্ট্রিতে, কারণ মাঝখানে ভ্যাকান্সিটা অনেক কমে গেছিলো, 700-800-তে চলে গেছিলো, সেখান থেকে 1056 এসেছে। দেন আমাদের আর ইম্পর্টেন্ট ইনফরমেশান যেগুলো আমি সেগুলোই বলে যাই, বাকিগুলো আপনাদের ডাউট থাকলে আপনারা জিজ্ঞাসা করবেন। ভিডিও যেহেতু বেশি লং করতে চাইছি না, তো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলে যাই। কী কী সার্ভিস রয়েছে ইউপিএসসির আন্ডারে, মানে সিভিল সার্ভিস এক্সামিনেশন আন্ডারে টোটাল 21টা সার্ভিস রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা যেটাকে আপনারা IAS নামে জানেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা যেটাকে আপনারা IFS নামে জানেন, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটাকে আপনারা IPS নামে জানেন। এর মধ্যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা IAS অ্যান্ড IPS এটা অল ইন্ডিয়া সার্ভিস, অ্যান্ড IFS যেটা ইন্ডিয়ান ফরেন সার্ভিস এটা আপনাদের বিভিন্ন বিদেশে যে ভারতের দূতাবাস রয়েছে সেখানে কিন্তু অ্যাজ অ্যাম্বাসেডর বা ওই ধরনের পোস্টে কিন্তু পোস্টিং হয়। তো এই তিনটে প্রায় সেম ক্যাটাগরির। কিন্তু এরপরে রয়েছে গ্রুপের সার্ভিসেস। এই সার্ভিসগুলোর পরে গ্রুপের সার্ভিসেস চালু হয়ে যাচ্ছে, সেখান থেকে মানে তারপর ফার্স্টের দিকে র্যাঙ্ক করলে আপনি IAS অথবা IPS অথবা IFS পেতে পারেন। দেন তারপরে যদি আপনি র্যাঙ্ক করেন তাহলে গ্রুপের সার্ভিস যেগুলো ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডিয়ান কোঅপারেটিভ ল সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স স্টেট সার্ভিস, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, ইন্ডিয়ান P&T অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, দেন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স, আগেটা ছিল ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস কাস্টমস অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স, then Indian Trade Service Group A, Indian Railway Management Service, Armed Force Headquarters Civil Service Group V, Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Andaman Diu, Daman and Diu and Dadra and Nagar Haveli Civil Service, যেটাকে আমরা অনেকে দানিশ নামে জানি, আশা করি এটা আপনারা জানেন। এর সঙ্গে সঙ্গে দিল্লি, আন্দামান নিকোবর আইল্যান্ডস, লাক্ষাদ্বীপ, দামন অ্যান্ড দিউ, দাদরা অ্যান্ড নাগার হাভেলি পুলিশ সার্ভিস, সেটাকে আমরা দানিপস নামে আমরা জানি, সেটা আপনারা আশা করি জানেন। দেন পন্ডিচেরি সিভিল সার্ভিস এবং পন্ডিচেরি পুলিশ সার্ভিস। তো এই টোটাল 21 প্রকার সার্ভিস কিন্তু রয়েছে। আমরা সাধারণত IAS IPS IFS এইগুলোই শুনে থাকি, বাট এইগুলো ছাড়াও টোটাল 21 প্রকার ভ্যাকান্সিস কিন্তু থাকেই সিভিল সার্ভিস পোস্টের আন্ডারে। টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো যদি আপনাদের সামনে বলি, এই দেখতে পাচ্ছেন এখানে 1056টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস টু বি ফিল্ড থ্রু দ্য এক্সামিনেশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাপ্রক্সিমেটলি 1056। এটা বাড়তেও পারে ইন দ্য মিন টাইম, বাট অ্যাপ্রক্সিমেটলি 1056টা ভ্যাকান্সি বর্তমানে কিন্তু রয়েছে। এবার আরও যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমি আপনাদের বলে দিই। প্রথমত
হ্যাঁ, আরেকটা জিনিস, প্রত্যেকে কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটা আমি আপনাদের বলছি এই কারণে, কারণ ইউপিএসসি কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে কিন্তু কাজ করে। অর্থাৎ আপনি যদি ফার্স্টে ফর্ম ফিল আপ করেন এবং আপনার যে এক্সাম সেন্টার, এই যে আমার এক্সাম সেন্টারগুলো বেরিয়ে আসলো, এখানে কলকাতা রয়েছে বা পার্শ্ববর্তী অনেক এক্সাম সেন্টার রয়েছে, যেটা আপনারা দেখে নেবেন। তো শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, এটসেট্রা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে ভালোই এক্সাম সেন্টার রয়েছে, আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো যেটা বলার, আপনি যদি প্রথমে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি ফার্স্ট প্রেফারেন্সে যে এক্সাম সেন্টার দেবেন সেটাই পেয়ে যাবেন। ইউপিএসসি এইভাবে ডিসাইড করে এক্সাম সেন্টার, যারা আগে ফর্ম ফিল আপ করে তারা যে ফার্স্ট প্রেফারেন্স দেয় সেগুলোই তাদের দেওয়ার চেষ্টা করে। তারপরে যদি আপনি লেটে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার ফার্স্ট প্রেফারেন্স এক্সাম সেন্টার আপনি নাও পেতে পারেন। তো সবাই চেষ্টা করবেন তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার, একটা দুটো দিন অপেক্ষা করে যান, একটু দেখবেন বিভিন্ন টিচাররা ফর্ম ফিল আপ প্রসেসগুলো দেখিয়ে দেবে সুন্দর করে, সেগুলো দেখবেন, দেখে ফর্ম ফিল আপ করবেন যাতে কোনো রকম কোনো মিস্টেক না করেন। সেই জন্য একটা দুটো দিন লেট করে যান, কিন্তু 5 দিনের মধ্যে অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? এবার আসা যাক আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো রয়েছে। এলিজিবিলিটি, প্রথমত আপনাকে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এছাড়াও সিটিজেন অফ নেপাল, ভুটান তারাও অ্যাপ্লাই করতে পারে, বাট সিটিজেন অফ ইন্ডিয়া আপনাদের জন্যই আমি যেটা বলছি। এজ লিমিট সবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। এজ লিমিট, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ attained the age of 21 years and must not have attained the age of 32 years on the 1st August 2024. That is, the candidate must have born not earlier than 2nd August 1992 and not later than 1st August 2003. অর্থাৎ আপনার বয়স কিন্তু 21 থেকে 32-এর মধ্যে হতে হবে। আপনার জন্ম, আপনার ডেট অফ বার্থ সেটা ক্যালকুলেট করতে হবে 1st August 2024 অনুযায়ী। আপনার জন্ম 2রা আগস্ট 1992-এর আগে হলে হবে না, 1st August 2003-এর পরে হলে হবে না। ক্লিয়ার আশা করছি। এরপরে কিন্তু এই রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, যেটা থাকে সমস্ত এক্সামে সেটা রয়েছে। দেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে চান, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্পট, সেটাই আমরা আসবো। তার আগে আরেকটা জিনিস দেখে নিই, মিনিমাম কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলছে। এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড অ্যান্ড গ্রাজুয়েট ডিগ্রি অফ এনি ইউনিভার্সিটিজ ইনকর্পোরেটেড বাই অ্যান আর্ট অফ দ্য central or state legislature in India and other educational institutions established by the Act of Parliament or declared to be deemed as a university section under 3 of the University Grant Commission UGC 1956 or possess an equivalent qualification. আপনার হচ্ছে গ্রাজুয়েশন অথবা তার ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন অনার্স থাকতে হবে না ফার্স্ট থাকতে হবে, ডাজন্ট ম্যাটার। আপনি ফার্স্ট গ্রাজুয়েট হতে পারেন, আপনি অনার্স গ্রাজুয়েট হতে পারেন, আপনার গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন কত পার্সেন্ট মার্কস দরকার হয় ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য। নাথিং, কোনো পার্সেন্টেজ লাগে না। আপনি কোয়ালিফাই করার জন্য আপনার যে পার্সেন্টেজ, অর্থাৎ আপনি গ্রাজুয়েশন পাস করার মতো যে পার্সেন্টেজ আপনার থাকলেই আপনার হবে। আপনার 80%ও পেতে হবে না, আপনার 80% থাকলেও আপনার সমস্যা নেই, আপনার 50% থাকলেও সমস্যা নেই, আপনার 40% থাকলেও সমস্যা নেই। আশা করছি ক্লিয়ার। এরপরে ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। নাম্বার অফ অ্যাটেম্পটস, এখানে বলছে দেখুন, এভরি ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন হু ইজ আদারওয়াইজ এলিজিবল শ্যাল বি পারমিটেড 6 অ্যাটেম্পটস ইন দ্য সিএসসি। আপনার সিভিল সার্ভিস এক্সামের জন্য আপনি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করেন আপনি মাত্র 6টা অ্যাটেম্প পাবেন। তাই ফর্ম সবাই ফিল আপ করে রাখতে পারেন, কিন্তু ভেবে চিন্তে এক্সাম দেবেন, ভালো প্রিপারেশন থাকলে তখনই এক্সাম দেবেন, কারণ আপনি আপনার লাইফ টাইমে কিন্তু মাত্র 6টা অ্যাটেম্প পাবেন ইফ ইউ বিলং টু জেনারেল ক্যাটাগরি। এবার ওবিসিদের জন্য 9টা অ্যাটেম্প রয়েছে, এসসি এসটিদের জন্য তাদের মানে যে এজ লিমিট রয়েছে তার মধ্যে আনলিমিটেড অ্যাটেম্প রয়েছে। আশা করছি ক্লিয়ার। এবার আপনারা একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, আমি পাই বহুবার, এর আগের বছরগুলোতে যখন ভিডিও বানিয়েছি সে সময় পেয়েছি। আপনারা জিজ্ঞাসা করেন যে আমি ফর্ম ভরে দিলাম, আমি এক্সাম দিতে গেলাম না, তাহলে কি আমার অ্যাটেম্পটা কাউন্ট হয়ে যাবে? একদমই নয়। আপনি ফর্ম ভরলেই আপনার এক্সাম কাউন্ট হবে তা নয়। আপনি এক্সাম দিতে না গেলে আপনার এক্সাম কাউন্ট হবে না, অর্থাৎ অ্যাটেম্পট আপনার কাউন্ট হবে না। কখন কাউন্ট হয় এটা যদি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে হয়, এক্সাম অ্যাটেম্পটা তখনই কাউন্ট হয় যখন আপনি এক্সাম হলে গেলেন, এক্সাম দিলেন, তারপর যে রেজিস্ট্রেশন শিটটা আপনার কাছে আসে সেটাতে আপনি যখন সাইন করছেন, দ্যাট টাইম আপনি অফিসিয়ালি স্বীকার করে নিচ্ছেন যে আপনি এক্সাম দিচ্ছেন। অর্থাৎ আপনি এক্সামে গিয়ে যতক্ষণ রেজিস্টারে সাইন করছেন ততক্ষণ আপনার অ্যাটেম্প কাউন্ট হবে। এর মানে এই নয় যে আপনি এক্সাম দিতে গেলে রেজিস্টারে সাউন্ড করলেন, এরকম নয়। আপনার যদি মনে হয় এক্সামের দিন বা এক্সামের আগের দিন যদি মনে হয় আমার প্রিপারেশন ঠিকঠাক নেই, আপনি যাবেন না এক্সাম দিতে, কারণ অ্যাটেম্প কিন্তু ম্যাটার করে। এরপরে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান, ফিস ক্যান্ডিডেটস এক্সেপ্ট ফিমেল এসসি এসটি, এদের ফিমেল এসসি এসটি এনাদের কোনো ফিস লাগবে না। আপনি যদি ফিমেল হন, এসসি এসটি হন, তাহলে আপনার ফিস লাগবে না, এবং আদার্সদের জন্য কিন্তু 100 টাকা এক্সাম ফিস লাগবে। ক্লিয়ার? হাউ টু অ্যাপ্লাই বলেই দিয়েছি, এগুলো আপনারা আশা করি অলরেডি জেনে নিয়েছেন।
আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোই বলার চেষ্টা করছি এখানটাতে। এরপরে যার যা ডাউট রয়েছে আমি কমেন্ট সেকশনে সেগুলো অবশ্যই ক্লিয়ার করে দেবো। প্রত্যেকের ডাউট ক্লিয়ার করা হবে, তো অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সিলেবাস আশা করি আপনারা সবাই জানেন, এর আগেও আমি বহুবার ডিসকাস করে দিয়েছি সিলেবাস, যদিও সেই ভিডিওগুলো আশা করি রয়েছে, মানে কিছু আমার সেই চ্যানেল হ্যাকিংয়ের জন্য কিছু ভিডিও প্রাইভেট হয়ে গেছিলো বা ডিলিট হয়ে গেছিলো, বাট আশা করি এই ভিডিওগুলো রয়েছে। নইলে বলবেন, আমি আবার বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই এই বিষয়ে। একটু আপনাদের জাস্ট একটা ধারণা তবুও দিয়ে দিই, যেহেতু ভিডিওটা অলরেডি 10 মিনিট ক্রস করে গেছে, তবু একটা ধারণা দিয়ে দিই। প্রিলিমস কী হয়, প্রিলিমসে দুটো পেপার হয়, 200 নম্বরের 400 নম্বরের প্রিলিমসের দুটো পেপার হয়। কী হয়, প্রথমটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার বা জিএস পেপার, যেখানে 200টা কোশ্চেন থাকে, মাফ করবেন 100টা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন 2 নম্বর করে, অর্থাৎ 200 মার্কসের জিএস পেপার হয়। সেটাতেই আপনার ম্যাক্সিমাম মার্কস টার্গেট করতে হয়, সেটাতে আপনাকে কাট অফটা ক্লিয়ার করতে হয়। দেন আরেকটা পেপার হয় সিস্যাট বলে, সিস্যাট হচ্ছে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। এই সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্টে 200 মার্কসের কোশ্চেন থাকে, এখানে আপনাকে 200 মার্কসের মধ্যে 33% পেতে হয়, অর্থাৎ আপনার 66 পেতে হয়, নট 66 পয়েন্ট মানে 66.666, নো এরকম নয়, আপনাকে জাস্ট 66 পেতে হয় সিস্যাটে। অবশ্যই ভালো করে সিস্যাটের প্রিপারেশন নেবেন, কারণ সিস্যাটের জন্য কিন্তু গতবার অনেকের স্বপ্নভঙ্গ হয়েছে। এরপরে আসে মেন্স এক্সামিনেশন, প্রিলিমস কোয়ালিফাই করার পর আপনার মেন্স এক্সামিনে আসে। মেন্স এক্সামিনেশনে দুটো কোয়ালিফাইং পেপার রয়েছে, 300 নম্বরের ইংলিশ পেপার এবং 300 নম্বরের যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি বাংলা নিতে পারেন। এই দুটো পেপারও কোয়ালিফাইং মার্কস পেতে হয়। অন অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু বি সিলেক্টেড ইন দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন দ্য ইংলিশ 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। 8 শিডিউলের মধ্যে যে ভাষাগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা ভাষা, তার সঙ্গে ইংলিশ। 300 নম্বর, এগুলো কোয়ালিফাইং ইন নেচার। এরপরে যে পেপারগুলো মেরিটে কাউন্ট হয় সেগুলোর মধ্যে হচ্ছে এসে পেপার থাকে, আপনার এসে লিখতে হয়, দুটো এসে থাকে, একটা 125 নম্বর করে। দেন জেনারেল স্টাডিজ পেপার অন, সেখানে থাকে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার থেকে কোশ্চেন থাকে, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, জিওগ্রাফি অফ ওয়ার্ল্ড অ্যান্ড তার সঙ্গে সঙ্গে সোসাইটি থাকে। জিএস পেপার অন এটা। জিএস পেপার 2তে থাকে হচ্ছে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশনস। জিএস পেপার মাফ করবেন, এটা জিএস পেপার 2তে থাকে। এবার জিএস পেপার 3 মানে আপনারা নিজেরা কনফিউজ হয়ে যাচ্ছেন, আমি যেটা বলি দেখুন। পেপার 1 হচ্ছে আপনাদের এসএ, পেপার 2 থেকে শুরু হচ্ছে জিএস পেপার অন। পেপার 2 জিএস পেপার অন সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, মাফ করবে ইন্ডিয়ান হেরিটেজ, জেনারেল স্টাডিজ অন, যেটা ইন্ডিয়ান হেরিটেজ থাকছে, সেখানে কালচার থাকছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ওয়ার্ল্ড এবং সোসাইটি। দেন পেপার 3 জিএস পেপার 2, সেখানে থাকছে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশনস। দেন পেপার 4 যেটা জিএস পেপার 3, সেখানে থাকছে কিন্তু টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট। দেন থাকছে আপনাদের পেপার 5, যেটাকে আমরা বলছি জিএস পেপার 4, সেটা থাকছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এর সঙ্গে সঙ্গে থাকছে পেপার 6 এবং পেপার 7, যেটা হচ্ছে আপনার অপশনাল পেপার। যে কোনো একটা সাবজেক্ট আপনি অপশন হিসেবে আশা করে চুজ করবেন, সেই অপশনাল পেপার থাকছে সেখানে। টোটাল প্রত্যেকটা পেপার 250 নম্বর করে, টোটাল 7টা পেপার, যেটা মেরিটে কাউন্ট হবে। বাকি যে বাংলা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার, ওগুলো মেরিটে কাউন্ট হবে না। টোটাল 7 × 250, টোটাল 1750 নম্বরের মেন্স পরীক্ষা। তার সঙ্গে সঙ্গে পার্সোনাল টেস্ট থাকে 275 নম্বরের, অর্থাৎ 1750 প্লাস 275, 2025 নম্বরের টোটাল কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। প্রিলিমসের নাম্বার মেরিট লিস্টে কাউন্ট হয় না, প্রিলিমস ইজ কোয়ালিফাইং ইন নেচার। তার সাথে সাথে আপনাদের মানে প্রিলিমসটা আপনার কোয়ালিফাইং ইন নেচার মিনস আপনার প্রিলিমস কোয়ালিফাই না করলে আপনি মেন্স এক্সাম দিতে পারবেন না। আর তার সঙ্গে সঙ্গে যে ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে ওগুলোরও মার্কস ক্যালকুলেট হয় না, ওগুলো কোয়ালিফাই করতে হয়। আপনার 2075 নম্বর, তার মধ্যে 1750 নম্বরের মেন্স, 275 নম্বরের পার্সোনাল টেস্ট, এর মধ্যে থেকে আপনার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। আশা করছি ক্লিয়ার। এরপরে আর যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমি আপনারা কমেন্ট করবেন, সেই অনুযায়ী অ্যান্সার দেবো, কারণ ভিডিওটি অলরেডি যথেষ্ট লং হয়ে গেছে। তো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। এরপরে যা ডাউট রয়েছে কমেন্ট সেকশনে কিন্তু আপনারা জিজ্ঞাসা করতে ভুলবেন না। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।